আসসালামু আলাইকুম আমার লক্ষ্মী ভাই বোনেরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের ইজি এডুকেশন বা ইজি অ্যাকাউন্টিং বই থেকে। যে আমরা আসলে বোর্ড ভিত্তিক যে পর্বভিত্তিক যে একটা পর্ব চালাচ্ছিলাম, যেটা হচ্ছে আমরা বোর্ডগুলো প্রপার ওয়েতে একদম সলিউশন করতেছিলাম, সেই পর্বে তোমাদের আবার অভিনন্দন। আমরা আজকে এখন আবার একটা হচ্ছে গিয়ে এই জাবেদ অধ্যায়ের বোর্ডের একটা কোশ্চেন সলিউশন করব এবং আমি আশা করি তোমাদের সবাই খুব মনোযোগ সহকারে এই প্রবলেমগুলো সলভ করবো আমার সাথে সাথে এবং প্র্যাকটিস করবো, সাথে তোমাদের বন্ধুবান্ধবকে এগুলো প্র্যাকটিস করতে তোমরা হচ্ছে গিয়ে উৎসাহিত করবো। কারণ এটা চমৎকার একটা ফ্যাসিলিটি তোমরা পাচ্ছ, যেটা বেসিক্যালি আমরা আমাদের সময় যদি পেতাম হয়তো আমাদের জন্য তখন আরও ইজি হতো পড়ালেখাটা। ঠিক আছে, যেমন এই বোর্ডগুলো এভাবে লাইভ যদি কেউ তোমাদের সলিউশন করে দিচ্ছে, মানে এটা খুবই বড় একটা বেনিফিট। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যশোর বোর্ড আমরা করব হচ্ছে 2024। ওকে, তো যশোর বোর্ড 2024 আমরা সলিউশন করব। এটা যশোর বোর্ডের আরেকটা অঙ্কও ছিল, আমরা আবার একটা সলিউশন করব। সো এই অঙ্কটা হচ্ছে মাসুম কনস্ট্রাকশনের। ওকে, সো এই হচ্ছে আমার মাসুম কনস্ট্রাকশনের অঙ্ক, আমরা 2022 সালের এবং এটা বোর্ড হচ্ছে 2024-এর। তো আমরা যেমন আমি সবসময় বলি, সর্বপ্রথম হচ্ছে আমরা কোশ্চেন পড়ে নিব। তো কোশ্চেন পড়তে গেলে আমরা প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা দেখব ওরা কি চাইছে। প্রথমে ওরা চাইছে হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ, মানে আমার শুরুর যে মূলধন যেটা নিয়ে আমি ব্যবসায় শুরু করছি সেই মূলধনের পরিমাণ ওরা আমার কাছে চাইছে। তারপরে 5 তারিখে লেনদেন অনুসারে একটি চালান তৈরি করতে বলছে আমাদের, এবং তারপরে 10, 15, 20 এবং 28 তারিখের লেনদেনগুলোর জন্য সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। এই হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে প্রথমে আমরা বের করব হচ্ছে এটা আমাদের প্রারম্ভিক মূলধন কি কি, তারপরে বের করব একটি চালান, এবং তারপরে আমরা হচ্ছে জাবেদা করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে একটু লেনদেনটা পড়ি, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে ওরা প্রথমে জানুয়ারি মাসের 1 তারিখে কি বলছে আমাদের, জানুয়ারি মাসের 1 তারিখে বলছে নগদ হচ্ছে 5,50,000 টাকা এবং 25,000 টাকার মানে 2,50,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু। তার মানে এই ব্যবসায়টা শুরুই হয়েছে নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে। ঠিক আছে, তাহলে নগদ টাকা বলতে আমরা কি বুঝি, যেটা আমাদের নগদ মানে ক্যাশ, এবং এটা হচ্ছে আসবাবপত্র, এই দুইটা মালিক প্রতিষ্ঠানে দিছে। তাহলে এটাই হচ্ছে আমার প্রারম্ভিক মূলধন। মালিক যা প্রতিষ্ঠানে দেয়, যা নিয়ে ব্যবসায় শুরু হয়, সেটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে এখানে প্রারম্ভিক মূলধন হচ্ছে এইটা প্লাস এইটা। এবার আরেকটু তোমাদের এটার জন্য বাড়তি ইনফরমেশন দিই। প্রারম্ভিক মূলধনের একটা চমৎকার সূত্র আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, তোমরা এই সূত্রে ফেলেও হচ্ছে এই অঙ্কগুলো করতে পারো। এখানে যেহেতু কোনো দায় নাই, দায়ের পরিমাণ 0, এর জন্য আমরা জাস্ট এই দুইটা যোগ করলেই আমাদের প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। দেখি আমরা হচ্ছে গিয়ে তাহলে আমাদের পরবর্তী মানে অ্যান্সারটা আসলে কিভাবে কি করা আছে। তাহলে প্রারম্ভিক মূলধন দেখো, এটা হচ্ছে আমাদের নগদ এবং এটা হচ্ছে আমাদের আসবাবপত্র, এই দুইটা যোগ করে আমাদের 8 লাখ টাকা হয়েছে, এটাই তার প্রারম্ভিক মূলধন। মূলধনের যে সূত্রটার কথা তোমাদের আমরা বলতেছিলাম, সেটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এই হচ্ছে তোমার সূত্র, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। এইখানে প্রারম্ভিক কোনো দায় নাই বলে আমরা মাইনাস করতে পারিনি। তবে মনে রাখবা, ব্যাংক ঋণ নামে একটা দায় অনেক সময় থাকে, ব্যাংক ঋণ নামে একটা দায় থাকে। তো ওই ব্যাংক ঋণের টাকাটা একবার হচ্ছে সম্পদে আসে আর দায় হিসাবে আরেকবার মাইনাস হয়। কারণ ব্যাংক থেকে ঋণ নিলে যেমন আমাদের নগদ টাকাটা বাড়ে, তেমনি আমাদের আবার একটা দায়ও বাড়ে। তাহলে ধরো আমার 50,000 টাকা ব্যাংক ঋণ ছিল, তাহলে আমার হয়তো কি নগদের সাথে এই যে 5,50,000 ছিল, তার সাথে আমার ওই 50,000 একবার যোগ হয়ে যেত, আর এই দায় থেকে দায় হিসাবে এটা এখান থেকে মাইনাস হয়ে যেত, আলটিমেটলি গিয়ে একই দাঁড়াইতো। সো সবসময় মনে রাখবে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। জাস্ট বছরের শুরুতে যদি সম্পদ থাকে, কোনো দায় না থাকে, সম্পদগুলোর যোগফলই হচ্ছে প্রারম্ভিক মূলধন। আর যদি কোনো ব্যাংক ঋণ থাকে, তাহলে সেটা এখান থেকে একবার নগদের সাথে যোগ করবা, আবার মাইনাস করবা। আর নগদ ছাড়া অন্য কোনো ব্যাংক ঋণ নগদের সাথে যোগ মানে অন্য কোনো দায় নগদের সাথে যোগ হবে না। সো আমি তোমাদের যদি আবার একটু ক্লারিফাই করে বলি, প্রারম্ভিকে যদি শুধুমাত্র সম্পদ থাকে, সম্পদের যোগফলগুলাই হচ্ছে গিয়ে তোমার প্রারম্ভিক মূলধন। আর যদি নগদ মানে ব্যাংক ঋণ থাকে, তাহলে একবার ওইটা নগদের সাথে যোগ হয়, ব্যাংক ঋণ থাকলে আর একবার হচ্ছে তোমার এখান থেকে মাইনাস হবে। ডান। আর এইটা বাদে যদি অন্য কোনো দায় থাকে, তাহলে সেটা তুমি জাস্ট বিয়োগ করে দিবা, কোনো যোগ করবা না। ওকে, ডান। তাহলে এবার আমরা হচ্ছে একটি চালান তৈরি করব, যেটা আমাদের ওরা বলছে। তো আমরা এটা ভালো করে জানি, চালান আমরা কেন তৈরি করি ভাই? চালান আমরা তৈরি করি হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য আমরা চালান তৈরি করি। আমরা চালান কেন তৈরি করি? আমরা চালান তৈরি করি ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য। তো আমরা এটা এবার দেখি যে এটা কি আমার ক্রয় থেকে করতে বলছে নাকি
বিক্রয় থেকে করতে বলছে। ওকে, 5 তারিখের লেনদেন। এই যে দেখো 5 তারিখের লেনদেন, 5 তারিখের লেনদেন হচ্ছে আমার 7% বাট্টায় কমল ট্রেডার্স, মানে শুধুমাত্র নাম বলা আছে, নাম বলা থাকলে ধারে, আর এই ধারে থাকলে আমাকে চালান তৈরি করতে বলে। প্রতি বর্গ ফুট, প্রতি ফুট হচ্ছে এত টাকা দরে, এত ফুট, জিআই পাব বিক্রয়। ওকে, তাহলে বিক্রয় এটা হচ্ছে আমার বিক্রয়। এবং এখানে দেখো আমার একটা চালান নং দেয়া আছে এবং আমার একটা প্যাকিং খরচ দেয়া আছে। কত টাকা দেয়া আছে? 500 টাকা। এটা হচ্ছে আমার একটা প্যাকিং খরচ, এটা হচ্ছে আমার একটা প্যাকিং খরচ। ওকে, সো এইটা আমাদের কি বলছে? বিক্রয়। তার মানে এটা হচ্ছে বিক্রয়। চালান এটা হচ্ছে বিক্রয়। আমরা বিক্রয় করছি কার কাছে? বিক্রয় করছি, আমরা বিক্রয় করছি হচ্ছে তোমার, আমরা বিক্রয় করছি কার কাছে? আমরা বিক্রয় করছি কমল ট্রেডার্সের কাছে। তাহলে এই কমল হচ্ছে আমার এখানে ক্রেতা, কমল হচ্ছে আমার এখানে ক্রেতা, কমল হচ্ছে আমার এখানে ক্রেতা। ঠিক আছে, তাহলে এই কমল হচ্ছে আমার এখানে ক্রেতা আর এটা হচ্ছে আমার বিক্রেতা। ডান। কে বিক্রেতা এখানে? বিক্রেতা হচ্ছে মাসুম কনস্ট্রাকশন। চালান তৈরি করে কে? চালান তৈরি করে বিক্রেতা। সো সবসময় এটা খেয়াল রাখবা, আসলে আগে বিক্রেতাকে, বিক্রেতাকে খুঁজে বের করবা, তো বিক্রেতার জায়গায় বিক্রেতার নাম লিখতে হবে। ওকে, এবার আমরা দেখি চালানটা কিভাবে তৈরি হয়েছে। এই চালান করতে করতে তোমরা পুরো এখন বিরক্ত হওয়ার পথে, কারণ দ্বিতীয় অধ্যায়ে আমি তোমাদেরকে প্রচুর চালান, প্রচুর ক্যাশ মেমো, প্রচুর হচ্ছে গিয়ে তোমাদের কি করাইছি, ভাউচার করাই আসছি। ইনশাল্লাহ তোমরা এটা এখন অনেক ইজি হয়ে গেছে। তাহলে প্রথমে দেখো এইখানে হচ্ছে আমার বিক্রেতার নাম, এই হচ্ছে আমার বিক্রেতার নাম মাসুম কনস্ট্রাকশন। এইটা হচ্ছে আমার হেডলাইন চালান, এই পাশে হচ্ছে আমার তারিখ, এটা হচ্ছে আমার তারিখ। ওকে, কত তারিখ? 5 তারিখ। এটা হচ্ছে আমার তারিখ। ওকে, ডান। এবার বাম পাশে আসলাম, এই যে চালান নং একটা দেওয়া ছিল, লিখলাম ক্রেতার নাম, এই যে দেখছো কমল ট্রেডার্স, এটা লিখলাম। ঠিকানা যা আছে তাই, ধরো মিরপুর ঠিকানা দিয়ে দিলাম, দেয়া থাকলে দিবা, না থাকলে ডট ডট দিয়ে দিবা। ডান। এবার আমরা কি করব? এবার আমাদের কাজ কি তাহলে লক্ষ্মী ভাই? এবার আমাদের কাজ দেখো, এবার আমাদের কাজ কি? ওকে, এবার আমাদের কাজ এই যে ছকটা করা। এখানে টোটাল 5টা ঘর থাকে, 1 2 3 4 5। আমি সবসময় এই 5টা ছক দিয়েই বলি, সেটা এইভাবে দর অনুসারে দেয়া থাকুক আর নিট একটা টাকা দেয়া থাকুক, এটা আমার কাছে ভালো লাগে। কারণ এখানে তুমি একটা মানে পারফেক্টলি প্রফেশনাল একটা হচ্ছে গিয়ে ছক তুমি তৈরি করতেছো। তাহলে এখান থেকে আমরা ক্রমিক নং লিখলাম, আমরা এখানে কি কিনছি? জিআই পাইপ কিনছি। আমরা কত টাকা দরে কিনছি? 205 টাকা দরে কিনছি। কতগুলা কিনছি? 350 ফুট কিনছি। তাহলে এটা দিয়ে এটাকে গুণ দিলেই আমার এই যে 71,750 টাকা চলে আসছে। এবং আমরা এখান থেকে 7% বাট্টা পাইছি, এটা হচ্ছে ছাড়। এই বাট্টা মানে কি? ছাড়। কোথা থেকে? পণ্যের গায়ের মূল্য থেকে, এবং গায়ের মূল্য থেকে। এর জন্যই এটাকে বলে হচ্ছে, এর জন্যই এটাকে বলে হচ্ছে কারবারি বাট্টা। এটা হচ্ছে পণ্যের গায়ের মূল্য থেকে আমরা যেহেতু ছাড় পাইছি, এর জন্য এটাকে বলে কারবারি বাট্টা। কত পার্সেন্ট? 7%। কোন টাকার উপরে? এই টাকার উপরে। তাহলে এই যে বের করলাম, এটা থেকে এটা মাইনাস করলে এই যে আমার বের হয়ে গেল নিট বিক্রয়। বিক্রয় পাইছি। এখন এই যে আনুষঙ্গিক একটা খরচ আছে, আমরা এই আনুষঙ্গিক খরচটা এটার পরে যোগ করব। এবং আমি তোমাকে বারবার তোমাদের বলছি যে ভাই, আমরা আনুষঙ্গিক খরচের উপরে কখনো কোনো বাড়তি ছাড় পাই না। আমরা আনুষঙ্গিক খরচের উপরে কখনো কোনো কারবারি বাট্টা ছাড় পাই না। আনুষঙ্গিক খরচটা এর জন্য সবসময় পরে করতে হবে। তুমি যদি আগে এটা যোগ করে দেন কারবারি বাট্টা বাদ দিয়ে করো, তোমার অঙ্কটা ভুল হবে। তোমার পরিবহন খরচের উপরে কিন্তু কেউ তোমাকে কখনো কোনো ছাড় দেয় না। ডান। দেন আমরা এটা যোগ করে ফেললাম, যোগ করে আমরা এই যে টাকাটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের কি একটা চালানের নমুনা। এবং দেখো এখানে আমরা হচ্ছে বিক্রেতার একটা স্বাক্ষর দিয়ে দিব, লিখে ফেললাম নাজমুল। এখানে হচ্ছে আমরা কথায় টাকাটা লিখে দিলাম, এই যে কথায় যেটা অলওয়েজ করি। এখানে আমরা ভুল ত্রুটি সংশোধনযোগ্য আমরা এখানে লিখে দিলাম। যদি এইটায় কোনো শর্ত থাকতো, যেমন এভাবে আমরা পড়ছি 2/5, নিট হচ্ছে 30, শর্ত থাকলে আমরা শর্তের জায়গায় এভাবে বসাই দিলাম। এই হচ্ছে আমাদের একটা চালান। এবার আমি তোমাদের বুঝাই। তাহলে প্রথমে কি লিখতে হয়? বিক্রেতার নাম, চালান, তারপর এই পাশে তারিখ, এই পাশে এসে তোমার চালান নং, ক্রেতার নাম এবং ঠিকানা। এই হচ্ছে উপরের কাজ। আর নিচের কাজ কি? কথায় লিখবা, শর্ত লিখবা এবং ভুল ত্রুটি সংশোধন এটা লিখবা। ক্রেতা বিক্রেতার স্বাক্ষর। চালান তৈরি করে কে? বিক্রেতা। এখানে তুমি একটা ক্রেতার স্বাক্ষর দিতে পারতো, ওটা চাইলে নাও দিতে পারো, সমস্যা নেই। দেন এইটা হচ্ছে 5টা ছক হবে, 1 2 3 4 5, এটা তোমরা জানো। দেন এটা গুণ করে বসাবা, কারবারি বাট্টা বাদ দিবা, দেন আনুষঙ্গিক খরচ যোগ করবা। এই হচ্ছে আমার একটা চালান। ক্যাশ মেমো সিমিলার ওয়েতে আসবে, ঠিক আছে? সিমিলারভাবে ক্যাশ মেমো তৈরি হবে। সো আমি বিশ্বাস করি এটা তোমরা চমৎকারভাবে বুঝতে পারছো। আমরা এখন যাব আমাদের পরবর্তী ইয়াতে।
পরবর্তীতে তোর আমাদের কি বলছে 10, 15, 20 এবং 28 তারিখের লেনদেনগুলোর জন্য সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। 10, 15, 20, 28। তাহলে 10, 15, 20 এবং 28। তাহলে আমরা একটু দেখি 10, 15, 20, 28-এ কি আছে। সখা ট্রেডার্সের নিকট থেকে এত টাকার পণ্য ক্রয় করে চেক প্রদান। দেখো এই যে একটা শব্দ, যদি শুধুমাত্র এই সখা ট্রেডার্স থাকতো, চেক না থাকতো, তাহলে এটা ধারে হইতো। আবার এখানে যদি তোমার যদি শুধুমাত্র হচ্ছে নগদ থাকতো, তাহলে এটা নগদে হইতো। ওভারঅল এই হচ্ছে তোমার একটা লেনদেন, যেটা এই একটা চেক কথাটাই তোমার এই যে ধার থেকে এটা ব্যাংকে বা নগদে হয়ে গেছে কাইন্ড অফ, ঠিক আছে। তো শুধুমাত্র প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে সেটা হচ্ছে ধারে হয়। এইটুকু বোঝানোর জন্য তোমার এই কথাটা বলা। তার মানে এটা একটা চেকে বিক্রয় বা ক্রয়, চেকে ক্রয়, ঠিক আছে। তাহলে ক্রয় করছি কিসে? চেকে। আচ্ছা, এবার আমরা আসি, যদি আমরা ক্রয় করি, ক্রয় করলে আমার কি হয়? ব্যয় হয়। তার মানে আমরা এটাকে লিখি ক্রয় হিসাব ডেবিট। আর ক্রয় কখন বলা হয়? যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। সম্পত্তি ক্রয় বিক্রয় করলে সেটাকে ক্রয় বলা হয় না। তাহলে ক্রয় হিসাব লিখলাম ডেবিট। কিসে ক্রয় করছি? চেকে। চেক মানে ব্যাংক, ব্যাংক হিসাব ক্রেডিট। কেন হয়েছে এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি। এই যে ক্রয়, এটা হচ্ছে তোমার এক্সপেন্স বাড়ছে, এটা হচ্ছে প্লাস, এক্সপেন্স প্লাস, এটা হচ্ছে ক্রয় হিসাব ডেবিট। এটা হচ্ছে ব্যাংক, ব্যাংক মানে অ্যাসেট, অ্যাসেট মানে হচ্ছে তোমার এ কমছে, এ কমা মানে কি? অ্যাসেট মানে এ কমছে, এ কমা মানে কি? ব্যাংক কমছে, তার মানে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে একবার তোমার সম্পত্তি বাড়ছে, সরি একবার তোমার সম্পত্তি কমছে, একবার তোমার ব্যয় বাড়ছে। আমরা এটা ভালো করেই জানি, ব্যয় বাড়ালে হচ্ছে ডেবিট আর সম্পত্তি কমলে ক্রেডিট। সো এই রুলসে এটা পড়ে গেছে। এবার আসি ব্যবসায় ক্রয়ের জন্য কাগজ কলম ক্রয়। আচ্ছা, কাগজ কলম ক্রয় যখন ব্যবসায় ক্রয়ের জন্য মানে ব্যবহারের জন্য ভাবে ছোট ছোট জিনিসগুলো কিনে, কাগজ কলম পেন্সিল রাবার এগুলো বা অন্যান্য যে জিনিসগুলো লাগে, সেটাকে আমরা সাধারণত মণিহারি বলি। এইটাও একটা ব্যয়। তাহলে মণিহারি, এই ব্যয়টার নাম কি? মণিহারি। তাহলে এটা মণিহারি কিনছি, এটা একটা ব্যয় হয়েছে, মণিহারি হিসাব ডেবিট। আর তোমার নগদে কিনছি, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এটা কিভাবে হলো? এটা ওই যে এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স বাড়ছে, এটা ডেবিট। আর নগদান ক্রেডিট। কেন? এটা হচ্ছে অ্যাসেট কমছে, নগদান ক্রেডিট। ঠিক আছে, আমরা এই রুলসে এটা করে ফেলছি। দেন এই যে দেখো, ব্যবসায়ের জন্য একটা ফ্রিজ ক্রয়ের পরিবহন খরচ, এটা খুব চমৎকার একটা লেনদেন। দেখো এইটার জন্য একটা রুলস তোমাদের বারবার করে বলে দিচ্ছি, যেটা এটার সাথে আসলে এই অঙ্কের জন্য রিলেটেড না। তারপরও যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব, যখন আমরা কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় করব, তখন ওই স্থায়ী সম্পত্তির আনুষঙ্গিক যে খরচগুলো থাকে, ওইটাকেও ওই সম্পত্তি নামেই লিপিবদ্ধ করতে হয়। বাট তুমি যখন পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করবা, তার যে আনুষঙ্গিক খরচ সেটা কিন্তু তুমি সেম নামে লিখতে পারবা না। তার মানে যদি তুমি স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয় করো, ওই স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের আনুষঙ্গিক খরচই হচ্ছে তোমার কি হবে? ওই স্থায়ী সম্পত্তি নামে লিপিবদ্ধ হবে। যেমন তুমি যদি একটা জমি ক্রয় করো, তার জন্য যে রেজিস্ট্রেশন খরচ হয়, তুমি কিন্তু এটা আলাদা রেজিস্ট্রেশন খরচ বলো না, ওটাকে জমির দাম বলেই তুমি বিবেচনা করো। তার মানে তুমি কি করতেছো? যদি কোনো সম্পত্তি ক্রয় করো, তার আনুষঙ্গিক খরচকেও ওই সম্পত্তি নামেই করতে হবে, কিন্তু সেটা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অন্তর্ভুক্ত হবে না। ডান? ওকে, তাহলে একটা ফ্রিজের জন্য একটা পরিবহন খরচ হয়েছে। এই যে ফ্রিজের জন্য পরিবহন খরচ, এই ফ্রিজের জন্য পরিবহন খরচ, এটাও ফ্রিজ নামেই লিখতে হবে। ফ্রিজ মানে কি? একটা অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম। ফ্রিজ মানে কি? একটা অফিস সরঞ্জাম, যেটা হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট। ফ্রিজ মানে একটা অফিস সরঞ্জাম, আর অফিস সরঞ্জাম ডেবিট। আর অফিস সরঞ্জাম যেহেতু ডেবিট হয়েছে, এটা কিনতে আমার কি লাগছে? নগদান। তাহলে নগদান হিসাব ক্রেডিট। ইউ গট মাই পয়েন্ট? তাহলে এইটা হচ্ছে আমার একটা বেসিকলি অ্যাসেট বাড়াইছে, তার মানে একটা ডেবিট। আর নগদ মানে একটা অ্যাসেট কমছে, তার মানে ক্রেডিট। আমরা জানি একবার সম্পত্তি বাড়লে ডেবিট, একবার সম্পত্তি কমলে ক্রেডিট। মানে সম্পত্তি বাড়লে ডেবিট, সম্পত্তি কমলে ক্রেডিট। ডান? এবার আমরা আসি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। এবার বলছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন। ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন মানে হচ্ছে মালিক যখন নিজে কোনো কিছু নিয়ে নেয়। তো মালিক যখন নিজে কোনো কিছু নিয়ে নেয়, তখন আমরা সেটাকে উত্তোলন বলি। মালিক যখন কোনো কিছু দেয়, সেটাকে আমরা কি বলি? তখন সেটাকে আমরা মূলধন বলি। মালিক যখন কোনো কিছু দেয়, সেটাকে আমরা কি বলি? মূলধন বলি। মালিক যখন কোনো কিছু নেয়, সেটাকে আমরা উত্তোলন বলি। তাহলে এটা হচ্ছে উত্তোলন। উত্তোলন হিসাব ডেবিট। যেহেতু এটা মালিক নিছে, ব্যক্তিগত খরচের জন্য নিছে। কি নিছে? পণ্য নিছে। পণ্যের নামে কি আসলে কোনোদিন কোনো হিসাব আমরা লিখতে পারি? আমরা কোথাও কি লিখছি পণ্য হিসাব? নো। পণ্য যখন আমরা বিক্রয় করি তখন বিক্রয় লিখি, যখন আমরা ক্রয় করি তখন ক্রয় লিখি। তাহলে উত্তোলন হিসাব ডেবিট। আর এখানে পণ্য যেহেতু আমরা নিচ্ছি, তাহলে ক্রয় হিসাব, ক্রয় হিসাব ক্রেডিট। মালিক কিছু নিলে উত্তোলন হবে, পণ্য নিলে ক্রয় হবে, নগদ নিলে নগদ হবে, ব্যাংক নিলে ব্যাংক হবে। এটা ভালো করে মনে রাখি সব সময়। উত্তোলন ডেবিট। এবার যা নেবে সেটা ক্রেডিট।
পণ্য নিছে ক্রয় ক্রেডিট, উত্তোলন কেন হয়েছে, এটা ডি। ডি হইলে আমার কি হয়, মালিকানা সত্ত্ব কমে, তার মানে এটা হচ্ছে ডেবিট। আর আমরা ওই রুলসেও ফেলতে পারি যে সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, তার মানে এটা বাড়ছে, এটা ডেবিট। আর ক্রয় মানে কি, ব্যয়, ব্যয় কমছে, এক্সপেন্স কমছে, তো এক্সপেন্স কমলেও ক্রেডিট। এই হচ্ছে আমাদের জাবেদাগুলো। আমি তোমাদের একদম হাতে ধরে ধরে বুঝিয়ে দিলাম। এবার তোমরা একটু অ্যান্সার শিটটা দেখো। এই যে মাসুমা ট্রেডার্সের কনস্ট্রাকশনের সাধারণ জাবেদা, ঠিক আছে। দেখো, ক্রয় হিসাব ব্যাংক হিসাব কারণ চেকে পণ্য ক্রয় করছি, মণিহারি নগদে কিনছি, মণিহারি ব্যয় ডেবিট এবং নগদ সম্পদ কমছে ক্রেডিট। অফিস সরঞ্জাম কি তোমার জন্য একটা অ্যাসেট, এটা হচ্ছে ডেবিট। নগদান হচ্ছে তোমার কি হয়েছে, কমছে, এর জন্য ক্রেডিট। আর এই অফিস সরঞ্জাম মানে একটা পরিবহন ব্যয় ছিল, এই অফিস সরঞ্জাম মানে একটা পরিবহন ব্যয় ছিল। তো আমরা সবসময় বলছি যে কোনো স্থায়ী সম্পত্তির আনুষঙ্গিক খরচ ওই সম্পত্তি নামে ডেবিট করতে হয়। এবং তারপর হচ্ছে উত্তোলন মানে হচ্ছে মালিক যা নিছে উত্তোলন ডেবিট, এবার মালিক যা নিবে তাই ক্রেডিট। পণ্য নিলে ক্রয়, নগদ হলে নগদ, আর ব্যাংক হলে ব্যাংক। ডান। এই ছিল আমাদের অঙ্ক, এবং আমি বিশ্বাস করি যে তোমরা এই যশোর বোর্ডের যে অঙ্ক একটা ছিল এটা খুবই ভালো করে বুঝতে পারছো, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভাই। এখানে কিন্তু কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই, এটা চমৎকার একটা অঙ্ক। এই টাইপের একটা অঙ্ক আসছে 10 মার্ক নিশ্চিত। সো এমনভাবে তোমাদের ব্যাকগ্রাউন্ড ধরে ধরে সলভ করাচ্ছি, এগুলো তোমরা লাগলে নোট ডাউন করে নিবা এবং বারবার করে প্র্যাকটিস করবা। দেখো, অ্যাকাউন্টিং এ প্লাস না পাওয়াটা হচ্ছে একটা অপরাধ, আমি যেটা ফিল করি আমার জায়গা থেকে। যদি কোনো স্টুডেন্ট প্রপার ওয়েতে 10টা করে বোর্ড ভালো করে প্রত্যেক চ্যাপ্টারের জন্য, তার জন্য মোর দেন এনাফ অনেক ক্ষেত্রে হয়ে দাঁড়ায়। বাট দেখো, তোমাদের ইজি এডুকেশন বই প্রত্যেকটা ম্যাথের তোমাদের সলিউশন দেওয়া আছে। সো এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, বারবার করে প্র্যাকটিস করো, ঠিক আছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দোয়া রইল তোমাদের সবার জন্য। আমি চাই আমার ভাই বোনেরা সবসময় প্রপার একটা ভালো সার্ভিস নিয়ে, প্রপার একটা ভালো প্র্যাকটিস করে নিজেকে একটা নিজের মনের মতো জায়গায় নিয়ে যায়। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।